নতুন টপিক স্টার্ট করব তার আগে বলে দিই যে অনেকেই হয়তো এখনো জয়েন করেননি গ্রুপেতে, ঠিক আছে? যে হোয়াটসঅ্যাপ গ্রুপটার কথা বলা হচ্ছে ওই গ্রুপটাতে কিন্তু অ্যাজ আর্লি অ্যাজ পসিবল জয়েন করতে হবে, কারণ যেহেতু আমরা ইন্ডিভিজুয়াল মেসেজ কিন্তু আর পাঠানো যাবে না। হ্যাঁ, যে মানে টেকনোলজিতে ইন্ডিভিজুয়াল মেসেজ পাঠানো হতো সেটা এখন অ্যাপ্লিকেবল নয়। তো ওই গ্রুপের থ্রু দিয়ে কিন্তু আপনাদের সমস্ত নোটিফিকেশনগুলো যাবে, সেটা ক্লাস নোটিফিকেশন হতে পারে, এক্সাম হতে পারে, সব কিছু। প্লাস সেই গ্রুপের থ্রু দিয়ে কিন্তু এই যে কোয়ারিজগুলো হচ্ছে, কারো হয়তো ভিডিও অ্যাভেলেবেল নয়, কারো হয়তো পিডিএফ আসছে না, তো এই সমস্ত কিছু কিন্তু ওই গ্রুপের থ্রু দিয়েই হ্যান্ডেল করা হবে, ঠিক আছে? কোনো ইন্ডিভিজুয়াল কোয়ারিজ বা কোনো ইন্ডিভিজুয়ালি কোনো নাম্বারের সাথে কিন্তু আনসার করা যাবে না এখন থেকে। তো সেই কারণে সবাইকেই বলছি যারা গ্রুপে এখনো অবধি জয়েন হননি তারা জয়েন হয়ে যান, এবং আপনাদের মানে যারা হয়তো এখনো আসেনি ক্লাসে জয়েন করেনি তো তাদেরকেও জানিয়ে দেবেন তারা যেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনাদের যে MSN4 এর যে গ্রুপটা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যেন জয়েন হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, তো হ্যাঁ, ক্লাসের কোয়ারি সেগুলো সব গ্রুপে করবেন। হ্যাঁ, ক্লাসের মাঝখানে আর এইগুলো বলে বেকার লাভ নেই, গ্রুপ যখন আছে ওগুলো গ্রুপেই হ্যান্ডেল করা হবে, ঠিক আছে? এবার গ্রুপে করলে আরো একটা সুবিধা হবে কি, ধরুন আপনি কোনো কোয়ারি করেছেন, আমি মানে পার্টিকুলারলি আপনার জন্য বলছি না, যে কোনো কারোর জন্য কেউ কোনো একটা কোয়ারি করেছেন, এবার আরেকজনেরও হয়তো সেই সেম প্রবলেমটা ছিল, তো তার কোয়ারিটা রিজলভ হয়ে গেছে, তো তিনিও গাইড করে দিতে পারেন, ঠিক আছে? তো এখানে সবাই নিজেদের মধ্যে ইন্টারঅ্যাক্ট করতে পারবেন, কাউকে গাইড করার হলে কোনোভাবে কোনো ইনস্ট্রাকশন দেওয়ার হলে সেটাও দিতে পারবেন, ওকে? আচ্ছা, তো একটু পরে ফেরা যাক। আমরা আজকে যে টপিকটা নিয়ে পড়বো সেই টপিকটা হচ্ছে স্ট্রেস, বার্ন এবং সার্জারি নিয়ে, ঠিক আছে? এইটাও বলবো যে এটা একটা এক্সটার্নাল ফ্যাক্টর নিয়ে আমরা জানবো। আমরা কয়েকটা ইন্টারনাল ফ্যাক্টর সম্পর্কে জেনেছি, এরপরে আরো বেশ কিছু ইন্টারনাল কমপ্লিকেশনস রয়েছে, সেগুলোও আমরা জানবো। তো তার মাঝখানে আমাদের একটু করে এক্সটার্নাল ফ্যাক্টরগুলো আমরা জেনে নেব। তো প্রথমত এই যে স্ট্রেস, বার্ন, সেগুলো কিন্তু মোটামুটি দুটো টাইপে আমরা ভেঙে নিই। ফার্স্ট ওয়ান ইজ দ্য ইন্টারনাল এবং সেকেন্ড ওয়ান ইজ দ্য এক্সটার্নাল ফ্যাক্টর। ইন্টারনাল ফ্যাক্টর কোনগুলো? যখন কোনো কমপ্লিকেশন হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে, কোনো সিমটম দেখা দিচ্ছে, সেগুলো আমরা ইন্টারনাল ফ্যাক্টরের মধ্যে রেখেছিলাম। এক্সটার্নাল ফ্যাক্টর হচ্ছে এই যে হঠাৎ করে পুড়ে গেল, বা কোথাও কেটে গেল, ঝরে গেল, বা হাড় ভেঙে গেল, এই যে ফ্যাক্টরগুলো যেগুলো আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি সেগুলো থাকে এক্সটার্নাল ফ্যাক্টরের মধ্যে। তো তার মধ্যে সবার প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে স্ট্রেস। আচ্ছা, কেউ বোধহয় আনমিউট হয়েছে, একটু মিউট করে দেবেন কাইন্ডলি। তো সবার প্রথম আমরা যে বিষয়টা নিয়ে আজকে দেখব সেটা হচ্ছে স্ট্রেস। এই যে স্ট্রেস, এই স্ট্রেসটা কিন্তু দুটো ভাবে হতে পারে, ঠিক আছে? একটা হয় মেন্টাল স্ট্রেস, আরেকটা থাকে ফিজিক্যাল স্ট্রেস। ফিজিক্যাল স্ট্রেস মানে সারাদিনে আমি আমার যতটা ক্যাপাসিটি কাজ করার তার থেকে যদি অতিরিক্ত কাজ করে ফেলছি, মানে আমার বডির মধ্যে যেগুলো স্টোর ছিল, সেটা গ্লাইকোজেন হতে পারে, সেটা ফ্যাট হতে পারে, সেগুলো যখন ডিপ্লিট করে যাচ্ছে, ঠিক আছে? অর্থাৎ সেইগুলো যখন ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে হতে পারে সেগুলো যদি অস্বাভাবিক হারে ভাঙতে থাকে, তখন সেই অবস্থায় তারা কিছু টক্সিনস ক্রিয়েট করে বডিতে। যেরকম আমরা পড়েছিলাম যে ফ্যাট যদি অতিরিক্ত ভাঙতে শুরু করে তারা কিটোন বডি তৈরি করে, দে আর দ্য টক্সিনস ইন আওয়ার বডি। তো এই যে টক্সিনস গুলো ক্রিয়েট করলো, সেই টক্সিনস গুলো বলুন 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 স্ট্রেস, বার্ন এন্ড সার্জারি। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে এই যে টক্সিনস গুলো যেগুলো আমাদের বডির মধ্যে তৈরি হচ্ছে, সেই টক্সিনস গুলো এবার কি করছে না, পুরো ব্লাডের মধ্যে সে প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে যাচ্ছে, এবং প্রতিটা জায়গায় ছড়িয়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে যে জায়গায় ছড়াচ্ছে, কারণ ব্লাড তো সব জায়গায় রয়েছে, মানে প্রত্যেকটা সেলের মধ্যেও ব্লাড আছে, তাহলে সেই সেলের মধ্যে যখন টক্সিনটা যাচ্ছে, টক্সিনগুলো সেলগুলো কি করছে, টক্সিনসগুলোকে নিজের কাছে ধরে রাখছে,
তো সেল টক্সিনসে ভরে যাচ্ছে এবং ওই সেল রিলেটেড টিস্যু রিলেটেড অর্গানগুলো একের পর এক ক্ষতিগ্রস্ত হতে থাকছে। এটা থাকে ফিজিক্যাল স্ট্রেসের মধ্যে। মেন্টাল স্ট্রেসটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট, ঠিক আছে? মেন্টাল স্ট্রেসটা কেন এতটা ইম্পর্টেন্ট হয়, এর বেশ কিছু ফ্যাক্টর থাকে। যেরকম যদি আমরা বলি যে হয়তো কোনো কারণে আমাদের পরীক্ষা নিয়ে কোনো টেনশন হচ্ছে বা কাজের জায়গায় কোনো টেনশন হচ্ছে বা ফ্যামিলি ম্যাটার নিয়ে কোনো টেনশন, যে কোনো কারণেই কিন্তু টেনশনটা আসে বা একটা স্ট্রেস চলে আসে। তো ঠিক আছে, বুঝলাম স্ট্রেস তো হলো, কিন্তু এই স্ট্রেসটারও কিন্তু বা এই মেন্টাল স্ট্রেসটারও কিন্তু একটা লং টার্ম কমপ্লিকেশন তৈরি হয়। সেই কমপ্লিকেশনগুলো কিরকম? প্রথমত আমরা এই স্ট্রেসটাকে দুটো ভাগে ভাগ করে নিই। একটা ভাগ থাকে অ্যাকিউট স্ট্রেস, ঠিক আছে? একটা ভাগকে বলা হয় অ্যাকিউট স্ট্রেস। এই অ্যাকিউট স্ট্রেস মানে কি? হঠাৎ করে কোনো কিছু একটা আমরা শুনলাম, যার ফলে হঠাৎ করে প্রচন্ড স্ট্রেস আউট হয়ে গেলাম আমরা, এবং তারপরে আস্তে আস্তে সেটা নর্মাল হয়ে গেল, সেটা হচ্ছে অ্যাকিউট স্ট্রেস। যেরকম বললাম, এই যে পরীক্ষার টেনশন বা কাজের কোনো একটা ডেডলাইন, সেটার একটা টেনশন হচ্ছে, বা হয়তো বাড়ি থেকে দেরি করে বেরোনো হয়েছে, স্কুলে পৌঁছতে, কলেজে পৌঁছতে বা অফিস পৌঁছতে লেট হয়ে যাচ্ছে, বাস পাওয়া যাচ্ছে না, গাড়ি পাওয়া যাচ্ছে না। তো ওই যে ওই সময়টুকুর জন্য প্রচন্ড আমরা স্ট্রেস আউট হয়ে পড়ছি, তাহলে সেইটাকে বলা হয় অ্যাকিউট স্ট্রেস। অ্যাকিউট কথাটার মানে শর্ট টার্ম, ঠিক আছে? শর্ট টার্ম স্ট্রেস, কিন্তু সেটা প্রচন্ড বেশি। ওকে, নেক্সট যেটা থাকে সেটা হচ্ছে ক্রনিক স্টেট। এই ক্রনিক স্ট্রেস কাকে বলে? ক্রনিক মানে হয় লং টার্ম স্ট্রেস একটা। এবং ক্রনিক স্ট্রেসের ক্ষেত্রে কিন্তু সবসময় যে একটা মানুষকে দেখে বোঝা যাবে যে সে ভীষণ টেনশন করছে, মানে আমরা রাস্তায় বেরিয়ে যদি কিছু না পাচ্ছে, একটা জায়গায় পৌঁছতে হবে, কিন্তু সেই জায়গায় পৌঁছানোর জন্য, অন টাইম পৌঁছানোর জন্য কিছু পাওয়া যাচ্ছে না, কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না, তাহলে সেই অবস্থায় আমাদের বিহেভিয়ারাল চেঞ্জেস যেটা হবে, ক্রনিক স্ট্রেসের ক্ষেত্রে কিন্তু সেটা হবে না। ক্রনিক স্ট্রেস মানে কোনো একটা বিষয় সেটা অনেক দিন ধরে চলছে, সেটা ফ্যামিলি রিলেটেড কোনো ইস্যু হতে পারে, বা হয়তো হঠাৎ করে কেউ অসুস্থ ফ্যামিলিতে, সেটা অনেক দিন ধরে হচ্ছে, বা হয়তো কেউ মারা গেল, বা হয়তো কোনো একটা কারণে কারোর সাথে খুব ঝগড়া ঝামেলা হয়েছে। তো এই যে জিনিস আমরা অনেক দিন ধরে ওই জিনিসটাকে মনের মধ্যে রেখে দিই, সেইগুলোকে বলা হয় ক্রনিক স্ট্রেসের মধ্যে। এই অ্যাকিউট স্ট্রেস এবং ক্রনিক স্ট্রেস, এই দুটো আবার একসঙ্গেও অনেক সময় মিলে যায়। কিরকম ভাবে? মানে অ্যাকিউট ক্রনিক দুটো একসঙ্গে মিলে যায়। আমি লং টার্ম ধরে, মানে অনেক দিন ধরে আমি কোনো একটা বিষয় নিয়ে ভীষণ টেনশন করছি, এবং সেই টেনশনটার জন্য তার জন্য আমার যে এক্সপ্রেশনস গুলো সেগুলো পাল্টে যাচ্ছে, টেনশনে রয়েছি। এটা থাকে থার্ড টাইপ অফ স্ট্রেস, যেটা আমরা ক্রনিক এন্ড অ্যাকিউট দুটোকে মিক্সচার বলা হয়। মেইনলি বিষয়টা হয় কি, এই যে অ্যাকিউট আর ক্রনিক, এই দুটো ক্ষেত্রে কিন্তু আমাদের বডি চেঞ্জেসটা দু রকমের হয়, ঠিক আছে? এটাই খুব ইম্পর্টেন্ট, কি অ্যাকিউট স্ট্রেসের ক্ষেত্রে কিছু হরমোন রিলিজ হয়, তার জন্য বডি চেঞ্জেস একরকম। ক্রনিক স্ট্রেসের ক্ষেত্রে যে হরমোনাল রিলিজ হচ্ছে, তার জন্য বডি চেঞ্জেস বা বিহেভিয়ারাল চেঞ্জেস কিন্তু অন্যরকম হয়। সেইটা কি রকম? যদি আমরা প্রথমেই একটু দেখে নিব, এখান থেকেই বলি। আচ্ছা, প্রথমেই যদি আমরা অ্যাকিউট স্ট্রেসের ক্ষেত্রে বলি, এই অ্যাকিউট স্ট্রেসের ক্ষেত্রে যেটা হচ্ছে কি, একটা হরমোন, যেই স্ট্রেস হরমোনটা রিলিজ হচ্ছে তার নাম হচ্ছে অ্যাড্রিনালিন, ঠিক আছে? অ্যাড্রিনালিন হরমোন। অ্যাকিউট স্ট্রেসের জন্য যদি বলি, তাহলে অ্যাকিউট স্ট্রেসেতে যে হরমোন রিলিজ হচ্ছে তার নাম অ্যাড্রিনালিন।
অ্যাড্রিনালিনের আরেকটা নাম হচ্ছে এপিনেফ্রিন। ওকে, এপিনেফ্রিন, অ্যাড্রিনালিন বা এপিনেফ্রিন, এই হরমোনটা যখন রিলিজ হচ্ছে এর ফলে কি সমস্যা হচ্ছে, ও কি করে একটা সাডেন শক যেটা বলে সেইটার জন্য এই অ্যাড্রিনালিন হরমোনটা কিন্তু আমাদের প্রিভেন্ট করে। সেই জন্য এই অ্যাড্রিনালিন হরমোনকে বলা হয় বিপদকালীন হরমোন বা অ্যাড্রিনালিন হরমোনকে বলা হয় আপদকালীন হরমোন বা সংকটকালীন হরমোন। কারণ যখনই অ্যাকিউট ফ্যাক্টরগুলো চলে আসছে, হঠাৎ করে আমাদের বডি বুঝতে পারছে যে হঠাৎ করে আমার টেনশন লেভেলটা বেড়ে গেল, তো সেই জায়গাটাকে কাম ডাউন করতে এই অ্যাড্রিনালিন হরমোনটা রিলিজ হতে শুরু করে। অ্যাড্রিনালিন হরমোন যখন রিলিজ হয় এর ফার্স্ট সিম্পটম হচ্ছে লস অফ অ্যাপিটাইট। ওকে, আমাদের খিদেটা কমে যায় সেই সময়। পরীক্ষা প্রচন্ড টেনশনে রয়েছে, তখন যদি আমাকে এসে কেউ খাওয়ানোর কথা বলে আমি কিন্তু খাবো না, তখন আমার খিদে পাবেও না। বা ওই হয়তো কোথাও যাওয়ার জন্য ভীষণ তাড়াহুড়ো করছি, সেই সময় দেখবেন যে আমরা কিছু খেতে পারি না। হ্যাঁ, খেতে চাইলেও মনে হচ্ছে যে মানে খাবারটা যেন ঠিক মতো করে চিবোতে পারছি না, খাবারটা যেন গিলতে পারছি না, এতটাই অস্বস্তি হয়। সেই মুহূর্তটা হচ্ছে এই অ্যাড্রিনালিন হরমোনের সিক্রেশনের জন্য। ওকে, বেসিক ডিফারেন্সটা কি হয় অ্যাড্রিনালিন মানে অ্যাকিউট স্ট্রেস আর ক্রনিক স্ট্রেসের মধ্যে? ক্রনিক স্ট্রেসের ক্ষেত্রে যে হরমোনটা রিলিজ হয় তার নাম হচ্ছে কর্টিসল। ঠিক আছে, ক্রনিক স্ট্রেসের ক্ষেত্রে যে সেকেন্ড স্ট্রেস হরমোনটা রিলিজ হয় তার নাম কর্টিসল। এই কর্টিসলটা যখন রিলিজ হতে শুরু করে ও কি করে, আমাদের অ্যাপেটাইটটাকে বাড়িয়ে দেয়, অর্থাৎ আমাদের খিদেটাকে বাড়িয়ে দেয়। ওকে, আমাদের খিদে বাড়িয়ে দিচ্ছে, তার মানে খিদে বাড়িয়ে দিচ্ছে মানে কিন্তু ওয়েট গেইন হওয়ার চান্সটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, ওয়েট গেইন হওয়ার চান্স বাড়ছে। আর এইখানে কি হচ্ছে, ওয়েট লস। আমি যদি বারবার এরকম অ্যাকিউট স্ট্রেস নিতে থাকি তাহলে আমার ওয়েট লসের চান্সটা কিন্তু বেড়ে যাবে। এটা মনে রাখার সহজ উপায়টা কি, অ্যাকিউট এ রয়েছে, অ্যাড্রিনালিন এ রয়েছে, তার মানে অ্যাকিউট স্ট্রেসে কোন হরমোন বেরোচ্ছে, অ্যাড্রিনালিন হরমোন। ক্রনিক স্ট্রেস সি, কর্টিসল সি, তাহলে ক্রনিক স্ট্রেসে যে হরমোনটা বেরোবে সেটা হচ্ছে কর্টিসল। আমরা এই দুটো স্ট্রেস হরমোনই জানি, অ্যাড্রিনালিন আর কর্টিসল, তো এটাকে খুব ভালোভাবে আমরা কিন্তু ডিফারেন্সিয়েট করতে পারবো। বোঝা গেছে এইটুকু? এইটুকুর মধ্যে কারোর কোনো ডাউট? প্রিভেন্ট করছে সেটা। হ্যাঁ, কারণ হরমোন রিলিজ হচ্ছে ও তখন কি কাজ করে, ব্রেন তখন ঠিকমতো করে কাজ করতে পারে না। তো অ্যাড্রিনালিন হরমোন বা এই যে স্ট্রেস হরমোনগুলো ওরা কি করে, গ্লুকোজটাকে ভাঙতে শুরু করে এবং প্রচুর এনার্জি দিতে শুরু করে, কারণ ব্রেন একমাত্র গ্লুকোজকে চিনতে পারে। তো গ্লুকোজ যখন ভাঙতে শুরু করছে, এনার্জি রিলিজ হতে শুরু করছে, তার মানে কি আমাদের তখন খিদে পাওয়ার প্রয়োজন নেই, কারণ বডি অলরেডি এনার্জি রয়েছে। এবং সেই মুহূর্তে দেখাও যায় যে ব্লাড সুগার লেভেলটা কিন্তু বেশি থাকে। ইনফ্যাক্ট এটা দুটো স্ট্রেস লেভেলের ক্ষেত্রেই তাই, মানে ডায়াবেটিসের ক্ষেত্রে দেখবেন যে সবাই, আমি যখন ডায়াবেটিস পড়াচ্ছিলাম তখনও বলেছি প্রচুর ওষুধ খাওয়া হচ্ছে, ফুড প্যাটার্ন মেনটেন করা হচ্ছে, তাও যদি সুগার লেভেল কম হচ্ছে না, তার মানে আমাকে নজর দিতে হবে তার স্ট্রেস লেভেলের উপরে। ঠিক আছে, তো স্ট্রেস লেভেলের কারণে কিন্তু আমাদের ব্লাড গ্লুকোজ লেভেলটা বাড়ে। ওকে, দুটো যে স্ট্রেস হরমোন, এই দুটো স্ট্রেস হরমোনই আমাদের অ্যাড্রিনালিন গ্ল্যান্ড থেকেই নির্গত হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা চলে আসবো যে
হরমোনের ক্ষেত্রে তো আমরা দেখলাম। আচ্ছা, এখানেও নামগুলো দেওয়া আছে, যদিও আমি একটু মার্ক করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে অ্যাকিউট স্ট্রেসের ক্ষেত্রে বেরোচ্ছে অ্যাড্রিনালিন হরমোন, এবং কর্টিসল বেরোচ্ছে ক্রনিক স্ট্রেসের ক্ষেত্রে। এই যে ক্রনিক স্ট্রেসের ক্ষেত্রে বেরোচ্ছে কর্টিসল হরমোন। ঠিক আছে, এবার ওয়েট গেইনটা কেন হয়? এই যে ইনক্রিজড অ্যাপেটাইট হয়ে গেল কর্টিসল রিলিজের ফলে, সবথেকে অ্যাডিকটিভ একটা ফুড আইটেম হচ্ছে সুগার। আমি অন্য মিষ্টির কথা বলছি না, বা কোনো মিষ্টি জাতীয় জিনিস নয়, সুগার যেটা, সেই সুগারটা কিন্তু মানে ফ্রি সুগার যেটা, সাদা চিনি যেটা আমরা নর্মালি ইউজ করি, সেই চিনিটা কিন্তু ভীষণভাবে অ্যাডিকটিভ হয়, এবং এই কর্টিসল হরমোনটা ওই চিনিটার প্রতি তখন অ্যাডিকশনটা বেড়ে যায়। মানে চিনি যেই সব জিনিসগুলোতে রয়েছে সেই খাবারগুলো খাওয়ার ইচ্ছাটা তখন বেড়ে যায়, তার ফলে কিন্তু ওয়েট গেনের চান্সটা বাড়ে। ওকে, তাহলে এই জিনিসটাকে যদি আমরা কন্ট্রোল করতে চাই, তাহলে আমাদেরকে হেলদি ফুড অপশনসটাকে বাঁচতে হবে। না হলে কি হবে, যেহেতু আনহেলদি ফুড হ্যাবিটের উপরেই ক্রেভিংটা বাড়ছে, তো তখন দেখা যাবে ডায়াবেটিস, হাইপারটেনশন, ওবেসিটি, হাইপার কোলেস্টেরলেমিয়া, এই ধরনের বিভিন্ন লাইফস্টাইল ডিসঅর্ডারগুলো একে একে কিন্তু আসতে শুরু করবে। সেই জন্য সবার প্রথমে যেটা করতে হবে যে শুধুমাত্র চিনি, এমনি চিনি নয়, এছাড়াও যে জিনিসগুলো প্যাকেজড ফুড, যেগুলো প্রসেসড ফুড, সেগুলোকেও কিন্তু বন্ধ রাখতে হবে। কারণ যে কোনো প্রসেসড ফুড, প্যাকেজড ফুড, এগুলোর মধ্যে কিন্তু নেগলিজেবল অ্যামাউন্ট হলেও সুগার অ্যাড করা হয় বিকজ অফ দিস অ্যাডিকশন। ঠিক আছে, তো সেইগুলোকেও কিন্তু বন্ধ রাখতে হবে। এটা প্রথম যেটা করতে হবে আমাদের ডায়েটারি ম্যানেজমেন্টের জন্য। এরপরে নেক্সট আমরা দেখবো যে কি কি ভালো খাবার আমরা খেতে পারবো। যেহেতু যদি আমি অ্যাকিউট স্ট্রেসের ক্ষেত্রে বলি, যেহেতু লস অফ অ্যাপেটাইট হচ্ছে, তাই জন্য আমাকে কি নিতে হচ্ছে, আমাকে একটা ক্যালোরি রিচ ফুড নিতে হচ্ছে, এবং ভিটামিন মিনারেলস রিচ ফুড আমাকে নিতে হবে। তাহলে ভিটামিন মিনারেলস রিচ ফুড নেওয়ার জন্য এবং দেখতে হবে যে সেটা কত তাড়াতাড়ি খাওয়া যাবে। কারণ অ্যাকিউট স্ট্রেসের ক্ষেত্রে আমি যদি এমন কোনো খাবার খাই যেটা খেতে আমার প্রচুর সময় লাগছে, তো আমি কিন্তু সেটা খাবো না। সেই জন্য অ্যাকিউট স্ট্রেসের ক্ষেত্রে আমাকে দেখতে হবে সহজ অপশনস, যেরকম কিছু নাটস, কিছু বাদাম খেয়ে নেওয়া, বা হয়তো কিছু সিডস নিয়ে নেওয়া। ঠিক আছে, বা হতে পারে হয়তো একটা কোনো ফল খেয়ে নেওয়া। এই বিষয়গুলোকে আমাদের ওই পয়েন্টে আমাদেরকে মাথায় রাখতে হচ্ছে, বা যারা এইরকমই বারবার করে এই অপশনগুলো ভালো, কারণ সেখান থেকে আমরা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস পাচ্ছি এবং ভিটামিন মিনারেলস পাচ্ছি। এইগুলোর কাজটা কি হচ্ছে, এই যে একটা সাডেন শক আসছে, তার ফলে কিন্তু আমাদের ব্রেন এবং আমাদের হার্ট এই দুটো এফেক্টেড হতে পারে। অক্সিজেন প্রোডাকশনের বা অক্সিজেন সাপ্লাই কিন্তু হ্যাম্পার হতে পারে। তাই সেই জায়গায় ভিটামিন মিনারেলস এবং ওমেগা 3 এই তিনটে একসাথে আমাদের ব্রেন হার্টকে প্রোটেক্ট করছে এবং অক্সিজেন সাপ্লাইটাকে বেটার করছে। ওকে, তাহলে এইটা আমাদেরকে প্রথম রাখতে হবে। সেকেন্ড হচ্ছে মাইন্ডফুল ইটিং। মাইন্ডফুল ইটিং বলতে কি বোঝায়? মাইন্ডফুল ইটিং মানে কিন্তু এমন নয় যে যেটা আমি খেতে পছন্দ করছি না, কিন্তু আমি জানি এটা ভীষণ ভালো, তো আমাকে জোর করে খাইয়ে দেওয়া হলো, সেটা নয়। এমন কোনো একটা খাবার, যেই খাবারটা আমি খেতে পছন্দ করি বা হয়তো করি না, কিন্তু সেটাকে আমি কিভাবে প্রেজেন্ট করছি, ঠিক আছে, কিভাবে প্রেজেন্টেশনটা হচ্ছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো সেই জায়গায় আমি যদি খাবারটাকে এনজয় করে খেতে পারি, তাহলে কিন্তু ও আমার ডাইজেশনে হেল্প করবে। আদারওয়াইজ স্ট্রেস লেভেলে বা স্ট্রেস যখন থাকছে, সেই সময় কিন্তু যে ডাইজেস্টিভ এনজাইমগুলো থাকে, তারা সিক্রিশন বা তাদের ফাংশনসগুলো প্রপারলি হয় না। ওকে, তাহলে সেই জায়গাটাকে মাথায় রাখতে হচ্ছে যে এমন কোনো খাবার খাবো যেটা আমি ভালোভাবে বা আনন্দ করে খেতে পারবো। নেক্সট আসছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, যেটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমরা সবসময় প্রত্যেকটা ক্ষেত্রে আমরা বলে থাকি যে ফিজিক্যাল অ্যাক্টিভিটির ইম্পর্টেন্সটা রয়েছে। অ্যান্ড লাস্ট হচ্ছে ডিটক্সিফিকেশন বা অ্যানিমা। ডিটক্সিফিকেশন, কারণ স্ট্রেস মানেই বডির মধ্যে কিন্তু টক্সিনস অ্যাকিউমুলেট হতে থাকছে, তাই সেইটাকে রিলিজ করার জন্য অ্যানিমার দরকার হয়। ওকে, দিস ইজ অ্যান এক্সটার্নাল প্রসেস। নেক্সট
এবারে আমরা আসবো বার্নের ক্ষেত্রে। বার্ন যেটা হচ্ছে, যেটা আমরা এমনি জানি পুড়ে যাওয়া মানে কিন্তু শুধুমাত্র আগুনে পোড়া নয়, সেটা হিটেও কিন্তু পোড়া হতে পারে, যেরকম বলা হয় সানবার্ন। যখন ট্যান হয়ে যায় সেটাও কিন্তু টাইপ অফ বার্ন। যখন প্রচন্ড গরমে স্কিনটা লাল হয়ে যাচ্ছে, দেখবেন স্কিনে হাত দিলে গরম লাগছে, স্কিনটা মনে হচ্ছে গরম হয়ে রয়েছে, তো সেটাও কিন্তু টাইপ অফ বার্ন। এই বার্নটাকে আমরা মোটামুটি 3টে ভাগে ভাগ করতে পারি। প্রথম যে ভাগ বা ফার্স্ট ডিগ্রি বার্ন, সেটা আমাদের স্কিনের একদম উপরের লেয়ারটাতে এফেক্ট করে। আমাদের স্কিনের তো 3টে লেয়ার থাকে, সেই 3টে লেয়ার কি? এপিডার্মিস, ডার্মিস এবং তার নিচে থাকে সাবকিউটেনিয়াস ফ্যাটের লেয়ারটা। তো এই যে উপরের লেয়ারটা, একদম উপরের যে চামড়াটা, সেই ত্বকটাতে এফেক্ট করে ফার্স্ট ডিগ্রি বার্ন বা এপিডার্মিস। এটা মোস্টলি আমরা সানবার্নের ক্ষেত্রে বলে থাকি, বা খুব বেশি হলে হালকা ফোস্কা, সেটা হচ্ছে ফার্স্ট ডিগ্রি বার্ন। সেকেন্ড ডিগ্রি বার্নে হয় এপিডার্মিস লেয়ার এবং তার নিচের ডার্মিস লেয়ারটা এফেক্টেড হচ্ছে। এই ডার্মিস লেয়ারটা কিন্তু সবথেকে বেশি চওড়া হয়, ঠিক আছে? তো সেকেন্ড ডিগ্রি বার্নে কি হয়? এপিডার্মিস এবং সেকেন্ড যে লেয়ারটা অর্থাৎ ডার্মিস লেয়ার, এই দুটো লেয়ার এফেক্টেড হচ্ছে। আর থার্ড ডিগ্রি বার্ন, যেটা অ্যাকচুয়ালি সিভিয়ার, সেটা হচ্ছে পরপর স্কিনের যে 3টে লেয়ার রয়েছে, এই 3টে লেয়ার এফেক্টেড হয়, এপিডার্মিস, ডার্মিস এবং সাবকিউটেনিয়াস ফ্যাট। এবার যেহেতু সাবকিউটেনিয়াস ফ্যাটটা পুড়ে যাচ্ছে, এই সাবকিউটেনিয়াস ফ্যাটটাই কিন্তু প্রোটেক্ট করছিল ব্লাড, ভেন্স, তারপরে আর্টারি, এছাড়াও যে মাসেল রয়েছে, তারপরে অর্গান রয়েছে, এই সব কিছুকে প্রোটেক্ট করছিল সাবকিউটেনিয়াস ফ্যাট। তো ফ্যাটটা যখন পুড়ে যাচ্ছে, দেখেন তেলটাতে যদি আমরা গরম করি, তাহলে তেলটা কি হবে? অনেক তাড়াতাড়ি জ্বলে যাবে। তো ফ্যাট মানে তো একটা অয়েল বেসড জিনিস, তো ওটা অবধি যখন পুড়ে যাওয়াটা বা হিটটা যখন একদম সাবকিউটেনিয়াস ফ্যাটে চলে আসে, সেটা কিন্তু তাড়াতাড়ি পুড়ে যায়, এবং যার ফলে সাবকিউটেনিয়াস ফ্যাটের নিচে যা যা রয়েছে সেই প্রত্যেকটা জিনিস কিন্তু খুব তাড়াতাড়ি বার্ন হতে থাকে, এফেক্টেড হতে থাকে। এবং বার্নের ক্ষেত্রে যেরকমটা বলা হয় যে কারো 80% বার্ন হয়ে গেছে, 90% বার্ন হয়ে গেছে, এগুলোর মানেটা অ্যাকচুয়ালি কি না, তার অর্গানগুলো কতটা ড্যামেজ হয়েছে, তার টিস্যুগুলো কতটা ড্যামেজ হয়েছে। বার্নের ক্ষেত্রে কিছু সিমটম দেখা যায়, ঠিক আছে? এই সিমটমটা কি রকম? প্রথম সিমটম হচ্ছে সিভিয়ার ডিহাইড্রেশন। যেহেতু পুরো হিট চলে এসেছে বডিতে, এবং স্পেশালি থার্ড ডিগ্রি বার্নের ক্ষেত্রেও, যে বডির ওয়াটারটা কিন্তু অলরেডি ইভাপোরেটেড হয়ে গেছে। আমরা যদি আগুন জ্বালিয়ে জল বসাই গরম করতে, তাহলে কি হয়? জলের বাষ্প হচ্ছে। তো জলটা কিন্তু বার্ন যদি হতেই থাকে, অর্থাৎ আগুনটা যদি জ্বলতেই থাকে, তাহলে কিন্তু জলটা বাষ্প হতেই থাকবে, এবং একটা সময় গিয়ে দেখবো ওই কড়াইটার মধ্যে কোনো জল নেই। ওই সেম জিনিসটা আমাদের বডিতে হচ্ছে। যখন বডি পুড়ছে, তখন কিন্তু ভিতরে যে ওয়াটার মিডিয়ামটা আছে, সেটা কিন্তু ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে, এবং তার সাথে সাথে আরো বেশ কিছু ফ্যাক্টরস তো থাকে, যেটা হচ্ছে যে অর্গান ফেলিওর হয়ে যাচ্ছে, মাল্টি অর্গান ফেলিওর হয়ে যাচ্ছে, প্রেসার ফল করতে পারে, বিভিন্ন সমস্যা হতে পারে। বার্নের ক্ষেত্রে কিন্তু এমন নয় যে নিউট্রিশন ডেফিসিয়েন্সির জন্য বার্ন হচ্ছে, তা তো নয়, কিন্তু যখন কেউ কারো পুড়ে যাচ্ছে কোনো একটা অংশ, কোনো একটা জায়গা, তো তাকে কিন্তু একটা প্রপার নিউট্রিশনাল সাপোর্ট দিতে হয়। সেই নিউট্রিশনাল সাপোর্টটা কি? প্রথমেই হচ্ছে একটা ব্যালেন্স ডায়েট, যার মধ্যে সব থাকছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, ওয়াটার সব থাকবে, এরকম একটা ব্যালেন্স ডায়েট কিন্তু তাকে সারাদিনে দিতে হচ্ছে। যদি সেই পেশেন্টটা মুখ দিয়ে বা চিবিয়ে খেতে পারছে না, তখন তাকে কি করা হয়? ওই এন্টেরাল ফিডিং এর মাধ্যমে, মানে রাইস টিউব ফিডিং এর মাধ্যমে দেওয়া হচ্ছে তাকে, বা পাইপ দিয়ে ডিরেক্ট ইন্ট্রাভেনাস ফিডিং করানো হতে পারে, বা ইন্টেস্টাইনে সেই নিউট্রিশন গুলো পৌঁছে দেওয়া হয়। বার্নের ক্ষেত্রে প্রোটিন রিকোয়ারমেন্টটা অনেকটা বেশি থাকে, কারণ বার্ন হয়েছে মানে বডির সেলগুলো নষ্ট হয়ে গেছে, তাহলে সেলকে আবার নতুন করে তৈরি করতে হবে। সেল
নতুন করে তৈরি করার জন্য বা ব্লাডকে আবার নতুন করে তৈরি করার জন্য আমাদের প্রোটিন, ভিটামিন সি, আয়রন এই প্রত্যেকটা কিন্তু একটা ইম্পর্টেন্স থাকে বা তার রিকোয়ারমেন্টটা বাড়তে থাকে। এবং যখন সেল তৈরি হচ্ছে বা এই যে নতুন করে তো বিভিন্ন জিনিস তৈরি হচ্ছে, শরীরের যে অংশগুলো নষ্ট হয়ে গেছে সেগুলোকে যদি আবার নতুন করে তৈরি করতে হয়, তার মানে শরীরকে আরো বেশি করে কাজ করতে হচ্ছে। কাজ করতে গেলে তার শক্তি লাগবে, তাই জন্য শক্তির চাহিদা অর্থাৎ ক্যালোরি রিকোয়ারমেন্ট কিন্তু বেড়ে যাচ্ছে। এই ক্যালোরি রিকোয়ারমেন্টটা কোথা থেকে আসবে? কার্বোহাইড্রেট থেকে। কারণ অলরেডি ডাইজেস্টিভ অর্গানস ড্যামেজ হতে পারে, বা যদি না হয় যে ডাইজেস্টিভ এনজাইমস গুলো ছিল তারাও কিন্তু এই সময় ঠিকমতো কাজ করে না। যেখানে যাই সমস্যা হোক না কেন সবার প্রথম কিন্তু আমাদের ডাইজেশন এফেক্টেড হয়। তাই জন্য এমন কোনো খাবার আমরা নেব যেটা সহজে আমাকে ক্যালোরিও দেবে কিন্তু অনেকক্ষণ সময় আমার ডাইজেস্ট হতে লাগবে না। কারণ ফ্যাটের জানি ফ্যাট আমাকে হয়তো প্রচুর ক্যালোরি দিয়ে দেবে, বাট সেটা ডাইজেস্ট হতে অনেকটা সময় লাগবে, অনেকটা জলের প্রয়োজন হবে। বডি এমনিতেই ডিহাইড্রেটেড, তো সেই জায়গায় কিন্তু আমি প্রচুর ফ্যাট নিয়ে ডাইজেস্ট করতে পারবো না, আমার বডি আরো অসুস্থ হয়ে পড়বে। সেই জন্য ওই ক্যালোরি রিকোয়ারমেন্টটাকে পূরণ করার জন্য আমাকে বেছে নিতে হবে কার্বোহাইড্রেট রিচ সোর্সেস গুলো। ওকে, এবং ওয়াটার রিকোয়ারমেন্ট তো রয়েছে। ওয়াটার মানে শুধুমাত্র কিন্তু নর্মাল ওয়াটার নয়, সেটা ফ্রুট জুস হতে পারে, সেটা ওআরএস হতে পারে, মানে নর্মাল ওয়াটারের বদলে কিন্তু বার ইনক্লুড করা যেতে পারে। এরপরে আসবো অ্যাক্সিডেন্টাল ইনজুরি। এই যে অ্যাক্সিডেন্টাল ইনজুরি হচ্ছে, অ্যাক্সিডেন্টাল ইনজুরির জন্য কি হতে পারে? বিভিন্ন কিছু হতে পারে। হয়তো হঠাৎ করে চলতে গিয়ে কোথাও কেটে গেল, বা পড়ে গেলাম, পা মুচকে গেল, হাত ভেঙে গেল, বা একটা কোনো কোনো মোচড় এলো। তো এই যে সমস্যাগুলো হচ্ছে, এইগুলো আলটিমেটলি কিন্তু আমি দেখছি যে হ্যাঁ একটা এক্সটার্নাল কারণে হলো, কিন্তু সেই সমস্যাটাকে আমি কত তাড়াতাড়ি রিকভার করতে পারবো এটা যেরকম ডিপেন্ড করবে একজন মেডিকেল প্র্যাকটিশনারের ওপর, একজন ডক্টরের ওপর, সেরকমই ডিপেন্ড করবে আপনার উপরে। অর্থাৎ আপনার যখন কেটে যাচ্ছে বা কোনো অংশ মাথা ফেটে গেল, প্রচুর ব্লিডিং হলো, হ্যাঁ, বা হয়তো ওই হাত ভেঙে গেল, পা ভেঙে গেল, যাই হলো না কেন, সার্জারি তো হলো বা হয়তো প্লাস্টার হলো, কিন্তু সেটা কত তাড়াতাড়ি রিকভার করছে, সেই রিকভারি টাইমটা ডিপেন্ড করছে আপনার ফুড প্যাটার্নের উপরে। অর্থাৎ আমাদের বডি সবসময় চায় রিকভার করতে, সেই রিকভারির জন্য বডির কিন্তু একটা ফ্রি টাইম প্রয়োজন হয়, ঠিক আছে? অর্থাৎ এমন একটা সময় যে সময় বডি শুধুমাত্র রিকভারিতে মন দিতে পারবে। আমাদের বডির যে এনার্জি গুলো ছিল সেই এনার্জি গুলো শুধুমাত্র রিকভারিতে কাজে লাগাতে পারবে। তাই জন্য এই মুহূর্তগুলোতে প্রথমত আমরা যখন খাচ্ছি সেই খাবারটা যেন হাইলি নিউট্রিশিয়াস হয়, এমন একটা কোনো খাবার যেখান থেকে আমরা আয়রনটা হাই অ্যামাউন্টে পাচ্ছি বা ক্যালসিয়ামটা হাই অ্যামাউন্টে পাচ্ছি, কিন্তু সারাদিন ধরে খাবো এবং সারাদিন ধরে বডি ডাইজেশনের জন্য তার শক্তি খরচ করে যাবে, সেটা একদমই নয়। আমাকে বডিকে একটা ফ্রি টাইম দিতে হবে, যাতে বডি ওই যে তার যে রিজার্ভ করে রেখেছে যতটা ক্যালোরি, যতটা শক্তি, সেটা সে ডাইজেশনের জন্য নয়, সেটা সে এই জিনিসগুলোকে রিপেয়ার করার জন্য কাজে লাগাতে পারে, ঠিক আছে? তো সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হচ্ছে। অর্থাৎ কারোর কেটে গেল, ছড়ে গেল, ভেঙে গেল, যাই হলো না কেন, আমরা বেস্ট সোর্স অফ দ্যাট পার্টিকুলার নিউট্রিয়েন্ট সেটা আমাকে নিতে হবে এবং দেখতে হবে কত তাড়াতাড়ি আমরা সেটা ডাইজেস্ট করতে পারবো। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের একটা ফাস্টিং এর একটা টাইম দিতে হবে, 10 ঘন্টা হতে পারে, 12 ঘন্টা হতে পারে, একটা ফাস্টিং এর টাইম দেবো। কিরকম ভাবে দেবো? আমরা ডিনারটাকে আগে করবো, রাত্রিবেলা আমরা যখন খাবারটা খাচ্ছি তার টাইমটা আমরা এগিয়ে দেবো, একদম খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়বো না, তার টাইমটা আমরা বেশ খানিকটা এগিয়ে দিলাম। এবার তারপরে তো রাত্রিবেলা ঘুমোতেই তো মোটামুটি 8-9 ঘন্টা কেটে গেল। এবার যার হয়তো মানে এরকম ট্রমা রয়েছে তার ঘুমের পরিমাণটা আরো বেশি হবে, হয়তো 10 ঘন্টা তার এখানেই কেটে গেল।
তাহলে অটোমেটিক্যালি কিন্তু বডি ওই টাইমটা পেয়ে যাবে রিকভারির জন্য। তাহলে সেই রিকভারিটা আমাকে দিতে হবে 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা, এই যে একটা ফ্রি টাইম, এটা কিন্তু আমার বডিকে দিতে হবে। এবার ধরুন আমি রাত 8টার সময় কোনো একটা খাবার খেলাম এবং আমি আবার পরের দিন 8টার সময় গিয়ে খাবার খেলাম, আমি ভাবলাম যে ঠিক আছে আমি তো 12 ঘন্টা গ্যাপ দিয়েছি, কিন্তু এটাও আমাকে মাথায় রাখতে হবে এই যে 8টার সময় আমি খাবারটা খেলাম, 8টার সময় খাবারটা খাওয়ার পরে তো সেটাকে আমাকে হজম করতে হবে, তো বডির কিন্তু একটা টাইম লেগেছে সেটা হজম করতে। আমি কি ধরনের খাবার খেয়েছি তার উপরে ডিপেন্ড করবে সেটা আমি কতক্ষণ সময় ধরে হজম করব। আমি যদি ফল খেয়ে থাকি তাহলে সেটা আমি 2 ঘন্টায় হজম করতে পারবো, আমি যদি সবজি খাই তাহলে বডি সেটাতে 3 ঘন্টা টাইম নেবে, আমি যদি গ্রেনস নিচ্ছি কোনো তাহলে বডি সেটাতে 9 ঘন্টা টাইম নেবে, আমি যদি অ্যানিমাল ফুড নিচ্ছি কোনো বডি সেটাতে তারও ডাবল 18 ঘন্টা সময় নেবে বা আরো বেশি সময় নেবে। তো এই যে প্যাটার্নটা সেটা আমাকে মাথায় রাখতে হবে। কোনো একটা খাবার যেটা আমি খুব তাড়াতাড়ি হজম করে নিতে পারবো, সেই খাবারটা যদি আমি খাই তারপরে আমি মোটামুটি যদি আরো 10 ঘন্টার একটা গ্যাপ দিই, 12 ঘন্টার একটা গ্যাপ দিই, তাহলে আমি বুঝবো যে আমার বডি কিন্তু ফ্রি টাইম পাচ্ছে তার নিজের কাজ করার জন্য। বোঝা গেল এটুকু? এটা কিন্তু খুব বেসিক ভাবে বোঝাচ্ছি। ভীষণ ভালো ফল নয়, আমরা যদি ভেজিটেবলের উপরে কেউ রাত্রিবেলাতেও যদি শুধুমাত্র ভেজিটেবলস নিতে পারে তাহলে তার থেকে ভালো আর কিছু হবে না, কারণ আমরা ম্যাক্সিমাম 3 ঘন্টা 4 ঘন্টা সেটা হয়ে গেল। আচ্ছা একটু মিউট করে দিন কেউ যিনি মিউট হয়েছেন, তো ম্যাক্সিমাম সেটা 3 ঘন্টা বা 4 ঘন্টা আমার সময় লাগবে ওটা ডাইজেস্ট হতে, তারপরের যে সময়টা সেটা কিন্তু আমি পাচ্ছি রিকভারির জন্য। আনমিউট রয়েছে কেউ, মিউট করবেন একটু। ওকে, বোঝা গেছে? এবং রাতের বেলা ডিনারটাও আমি একটু আগে আগে করব। খুব ভালো, খুব ভালো হয়। এবার এই যে গ্যাপটা দিচ্ছি, এই গ্যাপের মাঝখানে কিন্তু এরকম নয় যে আমি কিছু খাবো না, হতেই পারে আমার খিদে পেতেই পারে, তাহলে সেই জায়গায় আমি কি খাবো? আমি লিকুইডস গুলোকে ইনটেক করবো। আমি না মানে ডাবের জল খেতে পারি, আমি ওআরএস ওয়াটার খেতে পারি, বা আমি নরমাল ফ্রুট জুস খেতে পারি, আমি ভেজিটেবল জুস খেতে পারি, ঠিক আছে? এই লিকুইড গুলোকে ইনটেক করতে হবে, যেটাকে ইন্টারমিটেন্ট ফাস্টিং যেটা বলা হয় বেসিক্যালি, সেইগুলো মানে সেই বিষয়টাকে কিন্তু অ্যাডপ্ট করা যেতে পারে, ঠিক আছে? বলুন। রাত্রে ইউজুয়ালি খিদে পাওয়ার কথা নয় যদি না ব্লাড গ্লুকোজ লেভেলের কোনো সমস্যা হয়, ঠিক আছে? কারণ বডিতে খিদেটা তখনই পাবে যখন এনার্জি ট্রান্সফার্স হচ্ছে না, ট্রান্সফর্ম হচ্ছে না এনার্জিটা। তো আমার যদি বডির মধ্যে গ্লুকোজ প্রপারলি ট্রান্সফর্ম হতে পারে এনার্জিতে, সেলের মধ্যে যদি পৌঁছতে পারে, তাহলে কিন্তু খিদে পাওয়ার কথা নয়। এবার তাও যদি মনে হচ্ছে রাত্রিবেলা খিদে পাচ্ছে, তাহলে সেই সময় আমরা প্লেন জল খেতে পারি। এবং জল খাওয়াটারও একটা ধরন থাকে, জলটাকে নিয়ে আমরা যদি মুখের মধ্যে কিছুক্ষণ রাউন্ড করে তারপরে নিই, তাহলে আমাদের ওই স্যাটিসফ্যাকশন লেভেলটা কিন্তু বাড়বে যে আমরা অনেকটা জল খেয়েছি, এই স্যাটিসফ্যাকশন লেভেলটা বাড়বে। সেটা করতে পারি, বা ওই যেটা আমরা খেয়েছিলাম আগের ডিনারে, হয়তো আমরা ভেজিটেবল খেয়েছিলাম, সেইটাই কিছুটা রেখে দিলাম, রাত্রিবেলা যদি খেতে পাই তাহলে সেটাই আবার খাবো, ঠিক আছে? আচ্ছা, আর কোনো ডাউট এটা নিয়ে? আর কোনো প্রশ্ন আছে কারো এই বিষয়টাতে? হুম 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 18 ঘন্টা করা দরকার নেই, ম্যাক্সিমাম 16 ঘন্টার গ্যাপ দিতে পারে। হুম হুম যেটা ইচ্ছা, যেটা ইচ্ছা ডাবের জল খেতে পারে, কোনো অসুবিধা নেই, যেটা অ্যাভেলেবেল। এবার ডাবের প্রচুর দাম কিন্তু না, ম্যাডাম বলেছে ডাবের জলটা খেতেই হবে,
তো মানে 100 টাকা দিয়ে কিনে এনে 1 কাপ ডাবের জল খেলেন, তো কোনো লাভ নেই। সেই 100 টাকা দিয়ে আপনি আরো কয়েকটা ফল কিনে নিয়ে এসে ফ্রুট জুস করে খান, কোনো অসুবিধা নেই সেটাতে। ঠিক আছে? এবারে তাহলে নেক্সট আমরা দেখছি যে সার্জারি। সার্জারিটা পুরোপুরি মেডিকেল ফ্যাক্টর, মানে এখানে নিউট্রিশনিস্টের কোনো কাজ নেই, আমরা গিয়ে কেউ সার্জারি করতে পারবো না। তো এখানে কিন্তু সার্জারিতে নিউট্রিশনিস্টের বা নিউট্রিশনের কোনো কাজ নেই। কিন্তু তখন আমরা এই কথাটা অনেকবার দেখেছিলাম, বিভিন্ন টাইপ অফ ডায়েট আমরা দেখেছিলাম পোস্ট সার্জারি অ্যাপ্লিকেবল। সফট ডায়েট হতে পারে, লিকুইড ডায়েট হতে পারে, টিউব ফিডিং হতে পারে, সেই অনেকগুলো ডায়েট কিন্তু পোস্ট সার্জারি অ্যাপ্লিকেবল থাকে। এবং প্রি সার্জারিও কিন্তু একটা ব্ল্যান্ড ডায়েটের প্রয়োজন থাকে, সেইখানে নিউট্রিশনের ভূমিকা রয়েছে। কিরকম? যে প্রি সার্জারি আমার বডিকে কিন্তু আমি কোনোভাবে স্ট্রেস দেব না, ঠিক আছে? তো তাই জন্য আবার সেই একই জিনিস, এমন খাবার আমাকে নিতে হবে যেটা আমি ইজিলি ডাইজেস্ট করতে পারবো, সেরকম খাবার আমি নেব। এবং পোস্ট সার্জারিও তাই, বডি যত বেশি পরিমাণে লিকুইড ইনটেক করতে হবে, কারণ সার্জারির টাইমে কিন্তু অনেকটা ব্লাড লস হয়েছে, সেল নষ্ট হয়ে গেছে, কাটা ছেঁড়া হয়েছে, তার মানে সেই জায়গার যে টিস্যুগুলো, সেলগুলো, সেগুলো নষ্ট হয়ে গেছে। তাই পোস্ট সার্জারি কিন্তু আয়রন এবং প্রোটিনের একটা হিউজ রিকোয়ারমেন্ট থাকে। ওকে, তাহলে সেই জায়গাটার জন্য কিন্তু আমাদেরকে মেনটেন করতে হচ্ছে। এবং দেখবেন যাদের এই মানে অপারেশন হচ্ছে, তো অপারেশনের পরে একটা ডায়েট চার্ট প্রেসক্রাইব করা হয়, যেই হসপিটাল বা যেই নার্সিং হোমে যিনি ডায়েটিশিয়ান রয়েছে তিনি একটা ডায়েট চার্ট দিয়ে দেন যে এই চার্ট অনুযায়ী খেতে হবে। সেখানে ম্যাক্সিমাম কিন্তু প্রোটিন রিকোয়ারমেন্টটা থাকে, মানে প্রোটিন রিচ ফুডগুলোকে কিন্তু ইনক্লুড করা হয়। সার্জারি পরে আরো একটা ফ্যাক্টর যেটা কাজ করে সেটা হচ্ছে হাই ফিভার। তার মানে বডির টেম্পারেচার অলরেডি বেশি, তাই আবারও একই জিনিস, এমন কোনো খাবার নেওয়া যাবে না যেটাতে টেম্পারেচার আরো বাড়িয়ে দিতে পারে। ওকে, এই সার্জারিটাকে আবার আমরা মোটামুটি 4টে ভাগে আমরা ভাগ করতে পারি। প্রথম যে ভাগটা সেটা হচ্ছে উন্ড ট্রিটমেন্ট। এই উন্ড ট্রিটমেন্টটা কি? যে হয়তো কোথাও কেটে গেল, তো সেইটাকে ঠিক করা হলো, সেটাও সার্জারি এক রকমের। মানে সবসময় যে ছুরি কাছে দিয়েই সার্জারি করতে হবে তা তো নয়, হয়তো কোথাও কেটে গেল সেটা সেলাই করতে হলো, সেটাও টাইপ অফ সার্জারি। নেক্সট হচ্ছে এক্সটারভেটিভ সার্জারি। এক্সটারভেটিভ সার্জারি মানে হচ্ছে কোনো একটা টিস্যু বা কোনো একটা অর্গান যদি রিমুভ করা হয়, সেটা আমরা এক্সটারভেটিভ সার্জারির মধ্যে ধরে থাকি। যেরকম কারোর গল ব্লাডার স্টোন হলে বলা হয় কি গল ব্লাডারটা অপারেট করে দেওয়া হয়েছে, গল ব্লাডার বের করে দেওয়া হয়েছে। অ্যাপেন্ডিক্সে ব্যথা হলে অ্যাপেন্ডিক্স কেটে দেওয়া হয়। তো এই যে জিনিসগুলো, কোনো একটা পার্টিকুলার একটা অর্গান যদি বের করে দেওয়া হয় বা কোনো একটা পার্টিকুলার টিস্যু যদি অমিট করে দেওয়া হয় শরীর থেকে, সেটা হচ্ছে এক্সটারভেটিভ সার্জারি। নেক্সট হচ্ছে রিকনস্ট্রাকটিভ সার্জারি। এই রিকনস্ট্রাকটিভ সার্জারি মানে হচ্ছে যখন কোনো কিছু একটা নষ্ট হয়ে গেছে সেটাকে আমি আবার রিকনস্ট্রাক্ট করলাম। যেরকম এই যে হাড় ভেঙে গেল, হ্যাঁ, তো হাড়টাকে আবার জোড়া লাগানো হলো, এটা হচ্ছে রিকনস্ট্রাক্ট করা, সেটা রিকনস্ট্রাকটিভ সার্জারির মধ্যে পড়ে। আর নেক্সট যেটা হয় সেটা হচ্ছে ট্রান্সপ্লান্টেশন। ট্রান্সপ্লান্টেশন মানে কোনো একটা অর্গান যদি অন্য কোনো একটা ডোনারের থেকে নিয়ে আমার বডিতে ট্রান্সপ্লান্ট করা হয়, প্রতিস্থাপন করা হয়, তাহলে সেটা হচ্ছে ট্রান্সপ্লান্টেশন সার্জারি। যেরকম কিডনি, হার্ট, লিভার, এরকম তো বিভিন্ন ট্রান্সপ্লান্টেশন হয়, কিডনি ট্রান্সপ্লান্টেশন, হার্ট ট্রান্সপ্লান্টেশন, লিভার ট্রান্সপ্লান্টেশন, এইগুলো হয় এই ট্রান্সপ্লান্টেশন সার্জারির মধ্যে। এই 4টে সার্জারির মধ্যে সব থেকে ক্রিটিক্যাল হচ্ছে এই ট্রান্সপ্লান্টেশন সার্জারি। কারণ যখন ট্রান্সপ্লান্টেশন হচ্ছে মানে অন্য একটা ডিএনএ থেকে কিন্তু আমার বডিতে সেই টিস্যু বা ওই সেলটা বা ওই অর্গানটা আসছে। তো দুটো মানুষের ডিএনএটা সম্পূর্ণ আলাদা। তাহলে যখন তার বডি থেকে আমার বডিতে আসছে, আমার বডিতে প্রথমেই তাকে অ্যাডজাস্ট করতে পারছে না, প্রথম কথা। তো অনেক সময় দেখা যায় যে ট্রান্সপ্লান্টেশনের পরে কিছু ইনফেকশন হয়ে গেল, হ্যাঁ, যেহেতু বডির যে ইমিউন সিস্টেমটা ছিল সে কি করছে, ওটাকে রেজিস্ট করতে চাইছে, যার ফলে কিছু ইনফেকশন দেখা যায় ইমিউন রেসপন্সের জন্য।
সেটা দেখা যায়। আবার অনেক সময় দেখা যায় যে ট্রান্সপ্লান্টেশন করার পরে হয়তো কয়েক বছর ঠিক থাকে, পরে আবার সেই একই সমস্যা দেখা যায়। বিশেষ করে এটা নি ট্রান্সপ্লান্টেশনের ক্ষেত্রে কিন্তু খুব বেশি দেখা যায়। কয়েক বছর খুব ভালো থাকে, তারপরে আবার সেই পায়ে ব্যথা হাঁটু ব্যথা শুরু হয়। এগুলো কিন্তু কি হয় যে প্রত্যেকটার একটা সেলফ লাইফ থাকে, বডি কতদিন ইনভেস্ট করে না, তার ফলে আবার প্রবলেম কিন্তু রিল্যাক্স করতে পারে। ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি আমরা সার্জারির মানে বিফোর সার্জারি এবং পোস্ট সার্জারির যদি ফুড চার্টগুলো এখানে দেখি, তাহলে জিনিসটা আমরা বুঝতে পারবো। যখন আমরা পিডিএফটা গো থ্রু করবো আমরা বুঝতে পারবো যে কি কি জিনিসগুলো কেন জোর দেওয়া হচ্ছে। মোটামুটি এই এই জিনিসগুলোই রয়েছে। উন্ড হিলিং, হ্যাঁ হ্যাঁ, কোনো একটা ক্ষতস্থান সেটাকে নিরাময় করা, সেটা সেলাই করাও হতে পারে, বা কিছুই হলো না, একটু জাস্ট পরিষ্কার করে ব্যান্ডেজ করে দেওয়া হলো, হ্যাঁ, সেইটাও একটা নর্মাল উন্ড হিলিং সার্জারি, কিন্তু সেটাকে আমরা সার্জারির মধ্যে রাখি। ঠিক আছে? আর বলুন, আর কারো কোনো ডাউট এই বিষয়গুলোতে? বলুন। এগুলো নিউলি অ্যাডেড। না, ভিডিও বা পিডিএফ তো আছে, একবার লগ ইন করে লগ আউট করবেন তো, যাদের যাদের এই সমস্যাগুলো হচ্ছে একবার, সরি মানে একবার লগ আউট করে লগ ইন করবেন আর কি। হ্যাঁ, বুঝতে পেরেছি, একবার লগ আউট করে তারপরে লগ ইন করবেন। ঠিক আছে? আছে আছে আছে, সব আছে, সব আছে। যদি এরকম যা যা সমস্যা হচ্ছে আপনারা গ্রুপে কমিউনিকেট করুন, আমাদের কাছে একটা নোট থাকবে, মানে আমাদের কাছে তাহলে ওটার পুরো ডিটেইলস থাকবে, কাদের কাদের এরকম সমস্যা হচ্ছে, আইডি দিয়ে প্রবলেমটা বলবেন। ঠিক আছে? তাহলে সুবিধা হবে। বলুন। দেখতে পারবেন, পারবেন। আইডিটা আপনাদের লাইফ টাইমের জন্য, অতএব ওইটা দেখতে পারবেন। সব পাবেন, সব পাবেন, সব পাবেন। আচ্ছা, কি হয়ে গেছে? একদম ভালো, তো এই জিনিসগুলোই তো চাই, এই রেসপন্সগুলোই তো চাই আপনাদের থেকে। আপনারা যত ভালোবেসে মানে এই পড়াশোনাটা বা এই নলেজটাকে নেবেন, তত দেখবেন আপনারা নিজেরাও অনেক বেশি আপডেটেড থাকতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, করতে পারবেন, কোনো ব্যাপার না। বলুন। ব্লাড সার্কুলেশনের প্রবলেম হচ্ছে এবং ডিহাইড্রেশন আছে, বডি ডিহাইড্রেটেড এবং
ওনার কনস্টিপেশনের সমস্যা আছে? কনস্টিপেশন বা ইনডাইজেশন বা কনস্টিপেশনের সমস্যা থাকলে এই যে বিষয়টা আসবে, ঠিক আছে? ওটা পুরোপুরি মানে বডি ডিটক্সিফাই করতে হবে এবং ডিহাইড্রেটেড বডি হয়ে গেছে অনেক, সেই জন্য হচ্ছে। এবং বি কমপ্লেক্স ভিটামিনগুলো মানে আবার ওই ঘুরে ফিরে একই জিনিস, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, মেনলি ভেজিটেবলস এর কথা বলছি, তো ভেজিটেবলসটাকে প্রচুর ইনটেক করাতে হবে, বি কমপ্লেক্স ভিটামিনটাকে ইনটেক করাতে হবে বেশি করে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেজিটেবলস এর উপরে ওনাকে বেশি জোর দিতে হবে এবং যতটা সম্ভব কাঁচা খাবার এবং আনপলিশড। যদি উনি ভাত রুটি মুড়ি যাই মানে এই ধরনের দানা শস্য জাতীয় যদি কিছু খাচ্ছেন তো সেইগুলো আনপলিশড নিতে হবে একদম, ঠিক আছে? দেখতে ভীষণ খারাপ হবে, খেতেও হয়তো খুব খারাপ হবে, বাট সেটাই অ্যাকচুয়ালি ওনার বডিতে কাজ করবে। না খাওয়াটাই ভালো, না খাওয়াটাই ভালো। দেখুন এবার ডিপেন্ড করছে, কারণ আমরা তো ফ্রেশ পাই না, ইউজুয়ালি মার্কেটে যে মুড়িগুলো আসে তার মধ্যে ইউরিয়া মিক্সড থাকে, ঠিক আছে? যেহেতু ওগুলো কমার্শিয়াল পারপাসে ইউজ হয় তো তার মধ্যে ইউরিয়া মিক্সড থাকে। তার মানে কি আপনার বডিতে ইউরিক অ্যাসিড হয়েছে মানে ইউরিয়া কনসেন্ট্রেশন এমনিই বেশি, আপনি আবারও আলাদা করে ইউরিয়া নিচ্ছেন বডিতে, তো ইউরিক অ্যাসিড লেভেলটা বাড়বে তাতে। মানে আপনার ইউরিক অ্যাসিড লেভেল না, অ্যাকচুয়ালি আপনার ইউরিনের সাথে ইউরিয়ার যে কনসেন্ট্রেশনটা সেটা বেড়ে যাবে, ঠিক আছে? তো সেই কারণে না খাওয়াটাই ভালো। হুম 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 ভিটামিন ডেফিসিয়েন্সির জন্য হচ্ছে এগুলো, ঠিক আছে? ভিটামিন ডেফিসিয়েন্সির জন্য হচ্ছে, হ্যাঁ ভিটামিন ডেফিসিয়েন্সির জন্য হচ্ছে মেইনলি ভিটামিন এ আর বি কমপ্লেক্স ভিটামিন, এই দুটোর ডেফিসিয়েন্সির জন্য হচ্ছে। এবার আপনারা তো জানেন যে রিচ সোর্স গুলো কি কি, কিভাবে আমাদের নিতে হবে। হুম হুম না করা যায় না, কারণ আমরা পরেও পড়বো যে এই যে স্টোন ফর্মেশন গুলো হয় সেটা ক্যালসিয়াম স্টোন ফর্মেশন হয়, ঠিক আছে? মানে আনডাইজেস্টেড ক্যালসিয়াম। কেন ক্যালসিয়াম স্টোন ফর্মেশন হচ্ছে? কারণ ক্যালসিয়াম গুলো যখন আমরা এরকম মানে আর্টিফিশিয়াল ক্যালসিয়াম আমরা যখন নিচ্ছি সেটা তো বাইন্ড করার জন্য তার মধ্যে তো শুধু ক্যালসিয়াম থাকছে না, তার মধ্যে আলাদা করে কিন্তু আরো কিছু কেমিক্যাল ইউজ করা হচ্ছে, আরো কিছু মিনারেল ইউজ করা হয়। মেইনলি যখন সালফেট ইউজ করা হচ্ছে, ক্যালসিয়াম সালফেট ট্যাবলেটটা যখন ইউজ করা হচ্ছে ওইগুলো আমাদের ডিপোজিট হতে থাকে, কিডনির মধ্যে ডিপোজিট হতে থাকে, তো তার ফলে কিন্তু কিডনি ড্যামেজ হওয়ার মানে কিডনি স্টোন হওয়ার চান্সটা বেড়ে যায়। দেখবেন ক্যালসিয়াম ট্যাবলেট যদি ডক্টররাও দেন তো তাহলে সেটা কিন্তু ইউজুয়ালি বলা হয় যে 2 মাস খাবেন 3 মাস খাবেন এরকম বলা হয়, আর যদি ভীষণ সমস্যা হয় তখন তাকে রেগুলার খেতে বলা হয়, বাট আলটিমেটলি একটা সমস্যা কিওর করতে গিয়ে আর একটা সমস্যা কিন্তু ইনভাইট করা হয়, ওটা না খাওয়াই ভালো। ভিটামিন ডি না, ভিটামিন ডি এর ক্ষেত্রে যেটা হয় ভিটামিন ডি কম্পোজিশনে দেখবেন ওখানে কিন্তু আলাদা করে খুব একটা কিছু কেমিক্যাল ইউজ করা হয় না, হ্যাঁ ওখানে নর্মালি ভিটামিন ডিটাই থাকে এবং সেটাও কিন্তু রেগুলার নয়, ম্যাক্সিমাম 2 থেকে 3 মাস আমরা ভিটামিন ডি ট্যাবলেট খেতে পারবো এবং সেটা উইকলি ওয়ান্স, তার থেকে বেশি নয়, হ্যাঁ যেহেতু ওটা স্টোর করতে পারবো, হ্যাঁ উইকলি, এবং যেহেতু স্টোর করতে পারি তাই কোনো অসুবিধা নেই, মানে বডি তো স্টোর করতে পারে। হুম 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 না প্রয়োজন নেই, আলটিমেটলি তো ওষুধটা তো আপনার ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করে না,
ব্লাডটাকে পাতলা করে দেয়। হুম 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 হ্যাঁ হুম হুম হ্যাঁ হ্যাঁ হুম হুম মানে কি জন্য? ওনার কি কোনো সমস্যা আছে? কোনো প্রয়োজন নেই, ক্যালসিয়াম খাওয়া ভালো, অবশ্যই ভালো, খাবার খাক। হুম হুম ভিটামিন ডি কিন্তু আগে টেস্ট করাতে হবে, ভিটামিন ডি টেস্ট না করিয়ে খাওয়া যাবে না প্রথমত। আর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড খেতে হবে, মানে ফ্ল্যাক্স সিডস নিতে হবে, ঠিক আছে? ফ্ল্যাক্স সিডস নিক, তারপরে চিয়া সিডস নিক, এইগুলোতেই ঠিক হবে, প্রয়োজন নেই। হুম 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 একদমই তাই, মানে কোনো প্রয়োজনই নেই। একেবারে। অ্যাকচুয়ালি মেডিসিনের বিষয়টা হচ্ছে, মেডিসিন কিন্তু প্রিভেন্ট করতে পারে না কোনো কিছু, মানে হ্যাঁ হুম 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 খুব ভালো এগুলো। হুম হুম হ্যাঁ বলুন বলুন। না, নর্মাল। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে চলুন। হ্যাঁ একদম। আচ্ছা ঠিক আছে চলুন, তাহলে আজকে ক্লাসটা এন্ড করি এখানে।